গুড মর্নিং। আজকে প্রমথ চৌধুরীর ওপর আলোচনা করব। দেখো, প্রমথ চৌধুরী 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1946 খ্রিস্টাব্দে ওনার জীবনাবসান ঘটে। আধুনিক বাংলা সাহিত্যের আকাশে প্রমথ চৌধুরী এক উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে দেদীপ্যমান। তিনি পাবনার হরিপুর গ্রামের এক প্রসিদ্ধ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। সত্যেন্দ্রনাথ ঠাকুরের জামাতা ছিলেন তিনি। তার স্বামী ছিলেন? তিনি ইন্দিরা দেবীর স্বামী ছিলেন। ব্যারিস্টার প্রমথ চৌধুরী পেশায় তিনি ব্যারিস্টার ছিলেন। তিনি বিংশ শতকের বাঙালি বুদ্ধিজীবী মহলে এক স্বনামধন্য ব্যক্তিত্ব। ইংরেজি সাহিত্যে তিনি MA করেন। ফরাসি ভাষায় অভিজ্ঞ ছিলেন এই বিদগ্ধ মানুষটি কিন্তু ফরাসি ভাষাও জানতেন। তার রচনা শানিত স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। উইট ও প্যারাডক্সে অফুরন্ত ধারায় তার সাহিত্যকর্ম প্রণোদিত হয়েছে। হি রোট দাস বিকজ হি থট দাস। হি রোট দাস বিকজ হি কুড নট রাইট আদারওয়াইজ। যাই হোক, তার লেখা তার দৃষ্টি ছিল সায়েন্সে, তার নীতি ছিল দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, আর রীতি ছিল অফ আ কনসাস সার্চ ফর অর্ডার্ড বিউটি। যাই হোক, তার কয়েকটা রচনাসমূহের কথা বলি এখানে। প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধের নাম হলো জয়দেব, যা প্রকাশিত হয়েছিল সাধনা পত্রিকায়। সাধনা পত্রিকা 1893 খ্রিস্টাব্দে এই জয়দেব প্রকাশিত হয়েছিল। এটি ছিল তার প্রথম প্রবন্ধ। তার অন্য গদ্য প্রবন্ধগুলির মধ্যে ছিল উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ তেল নুন লকড়ি 1906, যা প্রকাশিত হয়েছিল। বীরবলের হালখাতা, যা 1917 প্রকাশিত হয়েছিল। নানা কথা 1919, আমাদের শিক্ষা 1920, 2 ইয়ার্কি 1921, বীরবলের টিপ্পনী 1921, রায়তের কথা 1926, নানা চর্চা 1932, ঘরে বাইরে 1936, প্রাচীন হিন্দুস্থান 1940, বঙ্গসাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় 1944, আত্মকথা 1946 এবং প্রাচীন বঙ্গসাহিত্যে হিন্দু মুসলমান 1953, গল্পগ্রন্থ 4 ইয়ারি কথা 1916, আহুতি 1919, নীল লোহিত 1932, গল্প সংকলন 1941। কাব্যগ্রন্থের মধ্যে পড়ছে সনেট 50 1913 এবং পদচারণা। এগুলো ছিল তার কাব্যগ্রন্থ। পদচারণা একটি অন্যতম কাব্যগ্রন্থ, যেটা 1919 সালে প্রকাশিত হয়েছিল। সনেট 50 ছিল 1913 সালে প্রকাশিত হয়েছিল, যা প্রমথ চৌধুরীর অন্যতম একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম। চলে যাচ্ছি তার পত্রিকা সম্পাদনায়। তিনি সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন 1914 খ্রিস্টাব্দে। এছাড়াও সম্পাদনার আগে, এই সবুজপত্রের আগে, তিনি ভারতী পত্রিকার মাসকাবাড়ি লেখায় বীরবল নামে প্রমথ চৌধুরী চলিত ভাষার সপক্ষে লিখতে শুরু করেন। তো চলিত ভাষার প্রবর্তক তিনি ছিলেন। গদ্য সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক যদি বলা হয় প্রমথ চৌধুরী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে তার ছদ্মনাম ছিল, যেটা হলো বীরবলের হালখাতা। এটা তিনি বীরবল ছদ্মনামে লিখেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর কবিতাকে বলেছিলেন ইস্পাতের ছুরি। এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রমথ চৌধুরীকে ইস্পাতের ছুরি বলেছিলেন। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তার গদ্যের মধ্যে আছে শানিত দীপ্তি, সেই কারণে ইস্পাতের ছুরি বলেছিলেন তিনি। এবং প্রমথ চৌধুরী বাংলা ভাষার প্রথম প্রবন্ধ লিখিয়েছিলেন, যিনি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রণোদনায় কিংবা দেশাত্মবোধক আবেগে কলম ধরেননি। তার অভিমত, আমি রূপায়িত করি শুধু নিজেকে, আমার রচনার বিষয় আমি নিজে, মানে উনি নিজে।
সেই জন্যে ওনার ছদ্মনামে উনি নিজের সম্পর্কে বীরবলের হালখাতা, বাকি যা প্রবন্ধ লিখেছেন ওনার নিজে বিষয়বস্তু। এছাড়া ভাষারীতি বা স্টাইল মন্ত্র সাপকে মুগ্ধ করতে পারে কি না জানি নেই, কিন্তু মানুষকে যে ধরে রাখতে মানুষকে যে পারে তা প্রত্যক্ষ প্রমাণ গোটা ভারতবর্ষ। এটাতে ওনার লেখা স্টাইল যেটা, সেই ভাষারীতিতে উনি বলছেন, সবুজপত্রের মুখপত্রে উনি বলছেন যে মন্ত্র ওনার স্টাইলকে বোঝানোর জন্য এই উদ্ধৃতিটা দেওয়া হয়েছে যে মন্ত্র সাপকে মুগ্ধ করতে পারে কি না জানি নে, কিন্তু মানুষকে যে পারে তার প্রত্যক্ষ প্রমাণ গোটা ভারতবর্ষ। এছাড়াও ওনার আরও কিছু আছে, ওনার আরও কিছু লেখা আছে যেগুলো আমরা, যেমন এখানে বলা হয়েছে যে সবুজপত্রের ভূমিকা ছিল একথা অনস্বীকার্য যে বাংলা গদ্যের চলিত রীতিকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে প্রমথ চৌধুরী এবং তার সম্পাদিত সবুজপত্রের ভূমিকা ছিল সর্বাগ্রে, কিন্তু কেবল নেতৃত্বদানের জন্যই নয়, এক স্বতন্ত্র ভাষারীতির স্রষ্টা রূপেও চৌধুরী মশাইয়ের অবদান ছিল অসামান্য। উইট, প্যারাডক্স, এপিগ্রামের দৃষ্টান্ত তার রচনায় যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তার ভাষারীতির মধ্যে আছে আলংকারিকতা ও উপমা ব্যবহারে অভিনবত্ব, স্পষ্টতা ও সত্যবাদিতা, ব্যঙ্গধর্মী বুদ্ধিদীপ্ত মানসিকতা, ঋজুতা ও শানিত বাকভঙ্গি। তার রচনা উইটি অ্যাজ ওয়েল অ্যাজ স্যাট্রিটিক। উইটের ব্যবহারের তার ভাষারীতির মধ্যে যেমন একদিকে এসেছে ইস্পাতি উজ্জ্বলতা, অন্যদিকে উপেক্ষিত সত্যের মূর্তি বলার গুণে বিমুখ পাঠকের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে, ঠিক যেন চেস্টারটনের ভাষায় ট্রুথ স্ট্যান্ডিং অন হার হেড টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। স্বভাবতই তার প্রবন্ধ পড়ে পাঠকের মনে হয় যে কথা বলাকে এখানে তিনি কথা কলায় পরিণত করেছেন, যা বলে গেছেন রথীন্দ্রনাথ রায় তার বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী নামক প্রবন্ধে। তো এইখানে আমাদের যারা সব্যসাচী একটা কথা বলে নিই, সব্যসাচী প্রমথ চৌধুরী সবুজপত্র তার গান্ডীব, আর সবুজ সভার সভ্যরা পাণ্ডব সেনার দল। রুচির ক্ষেত্রে তিনি ছিলেন বড় রুচি, রূপের রাজ্যে তিনি ছিলেন বরপুত্র, জ্ঞানের পথে তাকে বলা যায় বরযাত্রী। রূপের চেয়ে রুচিকে, রুচির চেয়ে ঋদ্ধিকে বড় মনে করতেন তিনি। তার সাহিত্য প্রতিভায় নব্যতা ছিল অনন্যতা। বাস্তবিক তার মননের মধ্যে যেমন ছিল ফরাসি মেজাজ, তেমনি তার মন ছিল ভারতীয় রসবোধে সঞ্জীবিত, আর সবার উপরে ছিল উচ্চচূড় ইন্টেলেক্টের দীপ্তি। তার দৃষ্টি ছিল সায়েন্সের নীতি, দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। এই যে প্রমথ চৌধুরী, যার এতগুলো কথা তার সম্পর্কে বললাম, তিনি অনবদ্য একজন প্রাবন্ধিক ছিলেন এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তা গদ্য লেখকের মধ্যে উনি ছিলেন অন্যতম, এবং উনি প্রথম তার লেখার বিষয়বস্তু করে তুলেছিলেন ওনার নিজেকে। উনি কখনোই বিশ্বাস করেননি যে তার যে ভাষার তিনি বিশ্বাস করতেন এই কথায় যে মন্ত্র যেমন সাপকে মুগ্ধ করতে পারে তেমনই কিন্তু মানুষকেও পারে, যেটা ভারতবর্ষ প্রমাণ। মানুষ সম্পর্কে তিনি বলতেন এবং নিজেকে দিয়ে বিচার করতেন, এবং তিনি তার অভিমত বলেছেন যে আমি রূপায়িত করি শুধু নিজেকে, আমার রচনার বিষয় আমি নিজেই। করুণ আবেগে আর্দ্র বাংলাদেশের জলীয় পরিবেশে তিনিই প্রথম সুস্থ শুষ্ক সতেজ মনের ভাবনা প্রকাশ করেছিলেন। তার ভাবনা ও রচনার বিস্তার বহু বিষয়স্পর্শী, কিন্তু তার সমধিক কৃতিত্ব বাচন রূপায়ণে। একথা হয়তো সত্য যে তার বাচন বৈশিষ্ট্য অনেক সময় তার মনন বা সিদ্ধান্তের উপরে স্থান দিয়েছে, তবু তার মনোহারিত্ব অনস্বীকার্য। এই ধরনের কিছু দৃষ্টান্ত উল্লেখ করা যায়, যেমন এই মন্ত্র সাপের কথাটা বললাম। দর্শন, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, ভাষা ও সাহিত্য প্রভৃতি বিবিধ বিষয়ে তার অবাধ বিচরণ ও পাণ্ডিত্য যেমন দেখা যায়, তেমনি আছে উপযুক্ত ভাষায় তাকে প্রকাশের চাতুর্য। তার প্রবন্ধগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল প্রগতিশীলতা। প্রগতিশীল যুক্তিবাদিতা ছিল তার একমাত্র অন্যতম বৈশিষ্ট্য। মনন প্রধান চিন্তাভাবনা, তার মনন প্রধান চিন্তাভাবনাও কিন্তু ছিল অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি। এছাড়া তির্যক বাচনভঙ্গি এবং অলঙ্কারের বাক
বাকবিন্যাস, তার বাকবিন্যাসে অলঙ্কারের প্রাচুর্যতা ছিল একটা অন্যতম গুণ, তির্যক বাচনভঙ্গিও ছিল অন্যতম গুণ, নাগরিক বৈদগ্ধ মানে নাগরিকতা ছিল তার লেখার মধ্যে, আধুনিক লেখা, খুবই আধুনিক লেখা। এই যে লেখা, এইগুলোর মধ্যে দিয়ে প্রমথ চৌধুরী আমাদের বাংলা সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রমথ চৌধুরী আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম প্রাবন্ধিক হিসেবে নিজেকে ধরা দেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। পরের আলোচনা পরের কোনো সাহিত্যিককে নিয়ে পরের ভিডিও আসতে চলেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে আর কি কি ক্লাস চাই। আর যদি এসএলএসটির জন্য পড়াশোনা করতে চাও তাহলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো। আমার ফোন নাম্বার আমি অবশ্যই দেখবে, আমি এই ডেসক্রিপশানে, আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু সার্চ করো, তোমরা একটু যখন পড়বে তখন তোমরা দেখে আমার সাথে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ।